অনেক কাল আগের কথা। এক গ্রামে দুই বান্ধবী থাকতো, গঙ্গা আর সুমিত্রা। সুমিত্রা খুবই সুন্দরী ছিল, এই জন্য তার বিয়ে হয়েছিল সেই গ্রামেরই সব থেকে ধনী ব্যবসায়ীর সঙ্গে। আর গঙ্গা একটু কম সুন্দরী ছিল, এই জন্য তার বিয়ে হয়েছিল এক গরিব চাষির সঙ্গে। এই মালতী, ঠিক করে কাজ করতে পারছিস না? কখন থেকে দেখছি তুই এক জায়গাতেই ঝাড় দিয়েই যাচ্ছিস। তোকে আর শেষবারের মতো করে বলছি, এখনো ভালো করে কাজ কর, না হলে কিন্তু তোকে কাজ থেকে ছাটিয়ে দেব। আমি ঠিক করে কাজ করছি মালকিন, আমাকে দয়া করে কাজ থেকে বার করবেন না। কাজ থেকে বার করে দিলে আমার যে না খেতে পেয়ে মরতে হবে। আমি সব কাজ ঠিক করে করছি মালকিন, কিন্তু আমাকে দয়া করে কাজ থেকে বার করবেন না। এই তো চলে এসেছিস তো নিজের জায়গায়, এখনো ঠিক করে কাজ কর, না হলে কিন্তু সত্যি সত্যিই বার করে দেব। সুমিত্রার তার রূপ ও অর্থের উপর অনেক অহংকার ছিল, ওই জন্য সে তার থেকে নিচু স্তরের লোকেদের উপর অত্যাচার করত। একদিকে ধনী ও অহংকারী সুমিত্রা ও অন্যদিকে গরিব কিন্তু সুখী গঙ্গা। কি গো, শুনছো? আজ কিন্তু বাড়িতে এই 3টে শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই। যাও, তুমি এইগুলো খেয়ে বাজারে যাও। বাজারে যেয়ে দেখো কিছু ধার করে আনতে পারো কিনা। বাড়িতে যে একটা দানা পানিও নেই। তুমিও তো কতদিন ধরে কিছু খাওনি। নাও, এই রুটিগুলো তাড়াতাড়ি খেয়ে নাও আর বাজারে যাও দেখি। না রে বউ, এই রুটি আমি একা খেতে পারবো না রে। তুইও তো কতদিন ধরে না খেয়ে আছিস, তাহলে আমি একা এই রুটি কেন খাবো বল? আজ আমি জঙ্গল থেকে কয়টা শুকনো কাঠ এনেছিলাম, যাই সেইগুলোই আমি বাজারে বিক্রি করে আসি, আর তার থেকে যা পাবো তাই দিয়ে আমি বাজার করে আনবো, আর তারপরে আমি আর তুই পেট ভরে খাবো। এই কথা বলার পরে গঙ্গার স্বামী এক বোঝা কাঠ মাথায় নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সুমিত্রা ও গঙ্গার বাড়ি পাশাপাশি থাকায় সুমিত্রা যখনই তার বাবার বাড়িতে আসতো তখন গঙ্গার বাড়িতে এসে গঙ্গার সঙ্গে দেখা করতে ভুলতো না। আর গঙ্গা একটু গরিব বলে তাকে অনেক ছোট বড় কথাও শুনিয়ে যেত। প্রতিবারের মতো এইবারও সুমিত্রা যখন তার বাবার বাড়ি আসলো তখন সে সুমিত্রার বাড়িতেও একবার ঘুরে গেল। যখনই গঙ্গা সুমিত্রার গাড়ির আওয়াজ পেল তখন সে বলল, এটা সুমিত্রার গাড়ির আওয়াজ না? তাহলে সুমিত্রাই মনে হয় এসছে, আবার আমার বাড়িতে আসবে আর 2-4টে কথা শুনিয়েই আমার বাড়ি থেকে যাবে। এইবার এসে আবার কি বলবে কি জানি। আরে কি দুর্গন্ধ এখানে! এখানে কিভাবে থাকিস রে গঙ্গা? ভাঙা কুড়ে ঘর আর গায়ে ছেঁড়া শাড়ি, এইভাবেই তো দিব্যি দিন কেটে যাচ্ছে বল গঙ্গা? তুই আর আমি ছোটবেলায় একসাথে মিশতাম, আর এখন দেখ তুই এই ভাঙা কুড়ে ঘরে আর আমি থাকি রাজমহলে। এই বিষয়ে আমাদের কোনো হাত নেই রে সুমিত্রা, এটা যে আমাদের দুজনের ভাগ্যে লেখা ছিল। আমার ভাগ্যে কুড়েঘর লেখা আছে বলেই আমি কুড়েঘরে আছি, আর তোর ভাগ্যে রাজপ্রাসাদ আছে বলেই তুই রাজপ্রাসাদে থাকতে পারছিস। আর তার উপরে তুই তো অনেক সুন্দরী, তোর ভাগ্যে তো রাজপ্রাসাদ থাকবেই বল। হ্যাঁ, সুন্দরী তো আমি আছি। ছাড়, বাদ দে ওইসব কথা, কাজের কথায় আসি। আমি গর্ভবতী, ওই জন্যে আমার দেখভাল করার জন্যে একটা চাকরানির খুব দরকার, তাই তোর কাছে এলাম। তুই নিশ্চয়ই এত সুন্দর সুযোগ হাতছাড়া করবি না। আমার বাড়িতে চাকরানির কাজ করলে তোদের 2 বেলা খাওয়াটা তো জুটবে। সত্যি রে সুমিত্রা, তুই মা হতে চলেছিস? এটা তো অনেক বড় সুখবর। আমিও মা হতে চলেছি। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে তোদের বাড়ি যাব, কিন্তু চাকরানি হয়ে টাকা নেওয়ার জন্য নয়। আমি তোকে সাহায্য করতে যাব। তুই আর আমি একসাথে মিশতাম, আর এখন তুই মা হতে চলেছিস। এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? আমি তো জানতাম তুই খুব চালাক মেয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে সময় মতো কাজে চলে আসিস। এই কথা বলার পরে সুমিত্রা গঙ্গার বাড়ি থেকে চলে আসে। পরের দিন সকাল হতেই গঙ্গা তার বান্ধবীর বাড়িতে কাজের জন্য পৌঁছায়। এই যে মহারানী গঙ্গা, এত দেরি করে কাজে এসছিস কেন? আমার বাড়িতে কিন্তু এইসব একদম চলবে না। এই শোন,
আমার বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল, আর কাজে যেন একদম ফাঁকিবাজি করবি না, না হলে কিন্তু তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে সুমিত্রা, আমি তোর বাড়ির সব কাজ করে দিচ্ছি। এরপর গঙ্গা সুমিত্রার কথা মতো তার বাড়ির সব কাজগুলো করতে থাকে। একদিকে বড়লোক বান্ধবী খাটের উপরে বসে তার সোনা গয়না দেখছিল, আর এইদিকে গঙ্গা বড়লোক বান্ধবীর ঘর পরিষ্কার করছিল। এটাই বোধহয় ভাগ্যের লিখন। এক বান্ধবী থাকলো রাজপ্রাসাদে, আর এক বান্ধবী কুঁড়ে ঘরে বাস করে। সারা দিন গঙ্গা সুমিত্রার বাড়ির কাজ করে যায়, আর যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে তখনও গঙ্গা কাজ করছিল। আর তখন সুমিত্রা এসে তাকে বলল, এই গঙ্গা, এখনো তোর কাজ শেষ হলো না? তুই তো দেখছি কোনো কাজের না। তোকে চাকরানি বানিয়ে কি আমি ভুল করলাম? সারা দিন দেখছি এক জায়গায় ঝাড় দিয়েই যাচ্ছিস, আর কি তোর কোনো কাজ নেই? এই তো সুমিত্রা, আমার আর কোনো কাজ বাকি নেই। আমি বাসন মেজে দিয়েছি, আর তোর রান্নাটাও করে দিয়েছি। এইবার আমার বাড়ি যাওয়ার সময় হয়েছে। আর বলছি সুমিত্রা, আজকের টাকাটা যদি আমি পেতাম তাহলে খুব ভালো হতো। অন্তত বাজার করে আমরা তো মোটো খেতে পারতাম। না রে গঙ্গা, আজকের কাজের কোনো টাকা তুই পাবি না। তুই আজকে অনেক ফাঁকি মেরেছিস। দেখ গিয়ে বারান্দায় বাসি ভাত রাখা আছে, আজকের মতো ওটাই নিয়ে যা। কালকে এসে ভালো করে কাজ করি, আর তারপর টাকা নিয়ে যাস আমার থেকে। আচ্ছা ঠিক আছে সুমিত্রা, আমি ওই বাসি ভাত তরকারি নিয়ে যাচ্ছি। এরপর সুমিত্রা গঙ্গাকে যে বাসি ভাত আর তরকারি দিয়েছিল সেটা নিয়েই গঙ্গা তার বাড়ির দিকে রওনা হলো। এইভাবেই অনেকগুলো দিন কেটে যায়, আর গঙ্গাও সুমিত্রার বাড়িতে রোজ কাজ করে, আর তার বদলে সুমিত্রা তাকে যতটুকু পারিশ্রমিক দিত তাই দিয়ে কোনো রকমে গঙ্গার সংসার চলতো। এরপরে বেশ অনেক কয়েকটা মাস কেটে যায়। সুমিত্রা ও গঙ্গার বাড়িতে এখন দুই নতুন অতিথির আগমন ঘটে, কিন্তু এখনো যেন ভাগ্যের কি নির্মম পরিহাস দেখা যায়। সুমিত্রার বাড়িতে ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম হয়, আর অন্যদিকে গঙ্গার বাড়িতে জন্ম নেয় এক কন্যা সন্তান। আরে বৌমা, এটা কি করলে তুমি? শেষমেশ একটা মেয়ের জন্ম দিলে। আমার কত শখ ছিল আমার বাড়িতে একটা নাতির জন্ম হবে, আর তুমি আমার এই শখটাও পূরণ করতে পারলে না। দিলে তো জন্মে এক মেয়ের জন্ম দিলে। একেও কি তোমার মতন চাকরানি বানাবে নাকি? মা, এমন কথা বলবেন না। ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ বিধাতার লিখন। এখানে আমি কি করতে পারি বলুন? আর আমার মেয়েকে নিয়ে এমন খারাপ কথা বলবেন না। আমার মেয়ে দেখবেন রাজরানী হবে। আমার মেয়েকে আমি আমার মতো চাকরানি হতে দেব না। আমি এটা জানি আমার মেয়ে অনেক সৌভাগ্যবতী হবে। আমি যত কষ্ট পেয়েছি আমার মেয়ে সব কষ্ট আমার মুছে দেবে। হ্যাঁ মা, তুমি আমার মেয়ের সম্বন্ধে এমন কোনো কথা বলো না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি কোনো কষ্টে রাখবো না। যত সব আদিক্ষেতা, দেখবো তোর মেয়ে কেমন সৌভাগ্য ডেকে আনে। হলো যার মেয়ে মানুষ তারা তো কি আবার, তাকে নিয়ে অত আদিক্ষেতা করার কিছু নেই বাপু। গঙ্গার বাড়িতে মেয়ে হওয়ায় কারোরই মুখে হাসি ছিল না, কিন্তু এইদিকে সুমিত্রার বাড়িতে যেন খুশির বন্যা বয়ে যাচ্ছে। সবাই অনেক খুশি ছিল যে সুমিত্রার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে। সুমিত্রা, আমি খুব খুশি হয়েছি তোমার উপরে। তুমি আমার ঘরে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছো। তুমি আমার কাছে বলো কি চাও। তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমাদের বাড়িতে অনেক বড় করে যজ্ঞ হবে, আর সারা পাড়ায় মিষ্টি বেলানো হবে। আজ আমি খুব খুশি, আমার ঘরে পুত্র সন্তান হয়েছে। বেশ কয়েকদিন পরে গঙ্গা আবার সুমিত্রার বাড়িতে কাজে আসে, আর তার সাথে নিয়ে আসে তার সদ্যজাত ছোট্ট মেয়েটিকে। গঙ্গা সারা দিন কাজ করে আর তার মেয়েটাকে তার পাশে শুইয়ে রাখে। আর এই ঘটনা নিয়েও সুমিত্রা গঙ্গাকে কথা শোনাতে ছাড়েনি। এই যে গঙ্গা মহারানী, কাজবাজ কি কিছু হচ্ছে, নাকি সারাদিন মেয়ের সাথে গল্প করেই কাটিয়ে দিচ্ছিস? শুধু মা মেয়ে গল্প না করে তোর মেয়েটাকে একটু কাজ শিখিয়ে দিস, কারণ তোর মেয়েই তো হবে আমার বাড়ির দ্বিতীয় চাকরানী। চুপ কর সুমিত্রা, আমাকে নিয়ে যা বলিস বল, কিন্তু আমার মেয়েকে নিয়ে অন্তত কিছু বলিস না। আমি চাকরানি বলে
আমার মেয়ে কোনোদিনও চাকরানি হবে না। আমার মেয়ে অনেক বড় হবে। দেখবি আমি যে সুখগুলো পাইনি, আমার মেয়ের কপালে ভগবান সেইগুলো লিখেই পাঠিয়েছে। দেখবো দেখবো তোর মেয়েকে কোন রাজার ছেলে বিয়ে করে, হলো যার চাকরানির মেয়ে। এইভাবেই সুমিত্রা সব সময় গঙ্গাকে অপমান করে, আর গঙ্গাও দাঁতে দাঁত চেপে সেগুলো সহ্য করে, কারণ সহ্য করা ছাড়া তার হাতে যে আর কোনো পথ নেই। আর এইভাবেই কেটে গেল গঙ্গার 18টা বছর। এখন গঙ্গার মেয়ে অনেক বড় হয়ে গেছে, আর তার রূপের মধ্যে যেন মা লক্ষ্মীর বাস। গঙ্গার মেয়ে গঙ্গার মতোই অনেক নম্র ভদ্র ও সুশীলা হয়েছে। আর অন্যদিকে সুমিত্রার ছেলে বিজয় একদমই তার মায়ের মতো হয়নি। সুমিত্রা যেমন গরিবদের উপর অত্যাচার করত, আর সুমিত্রার রূপের অহংকারে তার মাটিতে পা পড়তো না, কিন্তু বিজয় একদমই অমন হয়নি। বিজয় খুবই ভদ্র এবং সভ্য। বিজয় মানুষকে অনেক সম্মান করত, সে ছোট হোক বা বড়। সোনালি, আরে ও সোনালি, আমার কথাটা শোনো না। আমার মাকে আমি ঠিক রাজি করিয়ে নেব, তুমি একবার তো হ্যাঁ বলো। আরে বিজয়, তুমি কেন বুঝতে চাইছো না? তোমরা অত ধনী, আর আমার মা তোমাদের বাড়িতে চাকরানির কাজ করে। তোমার মা কোনোদিনও মানবে না। এই বিষয়টা আজকেই এখানে শেষ হোক। আর তোমার মা গরিব মানুষদের একদম পছন্দ করে না। আমি জানি তোমার মা কোনোদিনও আমাদের বিয়ের জন্য রাজি হবে না, তাই তুমি এটা নিয়ে আর ঝামেলা বাড়িও না। আরে সোনালি, ওইসব নিয়ে তুমি চিন্তা করো না। এইসব বিষয় আমার উপরে ছেড়ে দাও। আমি জানি আমার মা ঠিক মেনে নেবে। আর আজকেই আমি আমার মায়ের সঙ্গে তোমার আর আমার বিষয়ের বলবো। আজকে আমাদের বিয়েটা পাকা করে তারপরে আমি আসব। এরপর বিজয় তার মায়ের কাছে যায় তার আর সোনালির বিষয়ে কথা বলার জন্যে। মা, তোমাকে আমার একটা কথা বলার আছে। আমি আমার একটা মেয়েকে খুব পছন্দ, আর আমি তাকে বিয়ে করতে চাই। মেয়েটা খুবই সুন্দরী আর অনেক শিক্ষিত আর অনেক শান্ত প্রকৃতির। মা, তোমার দেখে অনেক ভালো লাগবে। ঠিক আছে বাবা, সেটা না হয় বুঝলাম, কিন্তু মেয়েটি কে যার এত সময় ধরে প্রশংসা চলছে? আমার তোমার পছন্দের উপরে বিশ্বাস আছে। আমি জানি তুমি কোনো সাধারণ মেয়েকে পছন্দ করবে না। নিশ্চয়ই তার বাবা অনেক বড় লোক। গরিব বড় লোকে কি আসে যায় মা? তুমি মেয়েটাকে চেনো? আমাদের বাড়িতে যে কাজ করে গঙ্গা মাসি, তারই মেয়েকে আমি খুব ভালোবাসি। এটা তুই কি বলছিস খোকন? একটা ভিখারির মেয়েকে আমার বাড়ির বউ বানাবো আমি? শেষে তোর আমার বাড়ির চাকরানির মেয়েকেই মনে ধরলো। আর তুই যদি আমার কথা না শুনে ওই মেয়ের সাথে এখনো সম্পর্ক রাখিস, তাহলে তোকে আমি তেজ্যপুত্র করে দেব। ঠিক আছে মা, এটাই তোমার শেষ কথা তো? তাহলে আমিও বলছি শোনো, আমি সোনালীকে ছাড়া আর কাউকে কোনোদিনও বিয়ে করব না। আর আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও এই বাড়ির চৌকাঠ আমি পেরাবো না। আর এইটা জেনে রেখো মা, আমার কপাল, আমার জীবন নষ্ট করার পিছনে কিন্তু তুমিই দায়ী থাকলে। বিজয় বাড়ি ছাড়ার পর থেকে সোনালি রোজ সেই নদীর পাড়ে এসে বিজয়ের জন্য অপেক্ষা করে এবং চোখের জল ফেলতে থাকে। এমনই একদিন রোজকার মতো আজও সোনালি সেই নদীর পাড়েতে এসে বিজয়ের জন্য চোখের জল ফেলছিল। আর ঠিক তেমন সময় সেই রাজ্যেরই রাজা মৃগয়ায় জঙ্গলে এসে জল খেতে সেই নদীর পাড়ে আসে। আর দূর থেকে সে লক্ষ্য করলো যে সোনালি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর রাজা সোনালির এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। সোনালি অনেক সময় কাঁদছে দেখে রাজা তাকে জিজ্ঞাসা করলো যে তার কি হয়েছে, আর সে এত সময় ধরে কেন নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁদছে। আর সোনালি যখনই রাজাকে দেখলো, তখনই সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলো। কিন্তু সোনালির এত সুন্দর রূপ দেখে রাজা মুগ্ধ হয়ে যায় এবং তার কিছুদিন পরেই তার বাড়িতে রাজার পেয়াদা পাঠায় তার এবং সোনালির বিয়ের প্রস্তাব নিয়ে। আর সোনালির মা বাবা রাজার বাড়ি থেকে মেয়ের জন্য প্রস্তাব এসছে, এই সুযোগ কি তারা আর হাতছাড়া করবে? তাই তারাও রাজি হয়ে যায় সোনালি ও রাজার বিয়ের জন্যে। আর এইদিকে সোনালি
তার মা ও বাবার মুখের দিকে তাকিয়ে নাও করতে পারল না। এই জন্য বেশ কিছুদিনের মধ্যেই সোনালি ও রাজামশাইয়ের বিয়ে হয়ে যায়। আর সোনালির এই বিয়ের খবর শুনে বিজয় তো পাগলের মতো হয়ে যায়। সারা দিন মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। আর যেখানে সোনালি আর বিজয় দেখা করত সেই নদীর পাড়ে বসে বিজয় সারা দিন মদ খায় আর সোনালির জন্য কাঁদতে থাকে। আর বেশ কিছুদিনের মধ্যেই এত পরিমাণে নেশা করার জন্যে বিজয়ের মৃত্যু হয়ে যায়।